আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাকাউন্টিং বেসিক লেকচারের আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বাট্টা নিয়ে। অধিকাংশ শিক্ষার্থী রয়েছে যারা বাট্টা সংক্রান্ত লেনদেনগুলোতে ভুল করে থাকো কিংবা সহজে তোমরা বুঝতে পারো না। ইনশাল্লাহ আশা করছি আজকের ক্লাসটি করার পর বাট্টা নিয়ে তোমাদের আর কোনো ধরনের অভিযোগ থাকবে না, কোনো ধরনের সমস্যা থাকবে না। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে মূলত আমি এই বাট্টা নিয়ে তিনটি স্টেপে কথা বলবো। শুরুতেই কথা বলবো বাট্টা জিনিসটা আসলে কি, এরপরে কথা বলবো প্রকারভেদ, এই বাট্টাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি এবং সে প্রকারভেদগুলো কি কি, এবং সর্বশেষে কথা বলবো এই বাট্টা সংক্রান্ত যে জাবেদাটা আসে আমরা সে জাবেদা কিভাবে নির্ভুলভাবে সমাধান করতে পারি। অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি না টেনে মনোযোগ সহকারে দেখবে। বাট্টা শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে ছাড় দেওয়া কিংবা কম নেওয়া। আবারও বলছি, বাট্টা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ছাড় দেওয়া অথবা কম নেওয়া। বাট্টা কাকে বলে? পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় কিংবা আর্থিক লেনদেন করার সময় এক পক্ষ অন্য পক্ষকে যে ছাড় দেয় সেটি হচ্ছে বাট্টা। কেননা বাট্টা শুধুমাত্র যে ক্রয় বিক্রয়ের সময় হয় তা কিন্তু নয়, নগদ টাকা লেনদেনের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। আবারও বলছি, সংজ্ঞাটা ক্লিয়ারভাবে বুঝে নাও। পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় কিংবা আর্থিক লেনদেনের সময় এক পক্ষ আরেক পক্ষকে যে ছাড় দিয়ে থাকে সেটি হচ্ছে বাট্টা। আশা করছি বাট্টাটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব বাট্টার প্রকারভেদ। বাট্টাকে মূলত আমরা কয় ভাগে ভাগ করতে পারি? প্রধানত বাট্টা দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের। এক নাম্বার হচ্ছে কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। এই কারবারি বাট্টার আরেকটি নাম হচ্ছে ব্যবসায়িক বাট্টা বা বাণিজ্যিক বাট্টা। তিনটি এক জিনিস। আবারও বলছি, কারবারি বাট্টা, ব্যবসায়িক বাট্টা বা বাণিজ্যিক বাট্টা একই জিনিস। এবং আরেকটি হচ্ছে নগদ বাট্টা। এই নগদ বাট্টারও কিন্তু আরো একটি নাম আছে, সেটা হচ্ছে নিষ্পত্তিমূলক বাট্টা। আশা করছি বুঝতে পেরেছো যে বাট্টা প্রধানত কত ধরনের হয়ে থাকে? দুই ধরনের। এই কারবারি বাট্টাটাকে আমরা আবারও দুইটি ভাগে ভাগ করে থাকি। এখন কারবারি বাট্টা কি এবং নগদ বাট্টা কি এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে নেই। পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে বাট্টা বা ছাড় দেয়া হয় সেটি হচ্ছে কারবারি বাট্টা, এবং নগদ অর্থ আদান প্রদানের ক্ষেত্রে যে বাট্টা বা ছাড় দেওয়া হয় সেটি হচ্ছে নগদ বাট্টা। দুটি বাট্টার মধ্যে তফাৎ হচ্ছে কারবারি বাট্টা অবশ্যই ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, আর নগদ বাট্টাটা নগদ অর্থ লেনদেনের সাথে জড়িত। আশা করছি বিষয়টি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এই কারবারি বাট্টাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ক্রয় বাট্টা এবং অপরটি হচ্ছে বিক্রয় বাট্টা। অর্থাৎ আমরা যেহেতু জানলামই যে কারবারি বাট্টা মানে হচ্ছে কি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে বাট্টাটা দেওয়া হয়, তো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিভাবে দুই ধরনের বাট্টা দেখো। আমি যদি বিক্রেতা হই তাহলে আমার ক্রেতাকে আমি কি বাট্টা দিয়ে থাকি। তো আমার ক্রেতা যে আমার কাছ থেকে পণ্য ক্রয় করলো সে যে বাট্টাটা পেলো সেটা তার কাছে ক্রয় বাট্টা, আর আমি তাকে বাট্টাটা দিলাম, আমার কাছে হয়ে গেল বিক্রয় বাট্টা। ক্লিয়ারলি বলতেছি, যখন আমরা কোনো জিনিস পণ্য ক্রয় করতে গিয়ে ছাড় পাই সেটাকে আমরা বলবো ক্রয় বাট্টা, আর বিক্রয় করতে গিয়ে যদি আমরা ছাড় দেই সেটা হয়ে যাবে বিক্রয় বাট্টা। আশা করছি বিষয়টি ক্লিয়ার। এখন এই নগদ বাট্টাও কিন্তু আবার দুই ধরনের হয়ে থাকে। এক নম্বরে হচ্ছে প্রাপ্ত বাট্টা বা বাট্টা প্রাপ্তি, একই জিনিস, প্রাপ্ত বাট্টা। এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে প্রদত্ত বাট্টা অথবা বাট্টা প্রাপ্তি বাট্টা প্রদত্ত, একই জিনিস। তাহলে আমরা আরো একবার অ্যানালাইসিস করে আসি। বাট্টাকে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করতে পারি। কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা কিংবা বাণিজ্যিক বাট্টা একই জিনিস, আর এটি হচ্ছে নগদ বাট্টা বা নিষ্পত্তিমূলক বাট্টা। এই কারবারি বাট্টা আবার কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের। একটি হচ্ছে ক্রয় বাট্টা, অপরটি বিক্রয় বাট্টা।
ক্রয়ের ক্ষেত্রে যে বাট্টা আমরা পাই সেটি হচ্ছে আমার ক্রয় বাট্টা। কোনো কিছু বিক্রয় করতে গিয়ে যে বাট্টা বা ছাড় আমরা দেই সেটি হচ্ছে বিক্রয় বাট্টা। অপরপক্ষে নগদ বাট্টা বা নিষ্পত্তিমূলক বাট্টাও দুই ধরনের হয়ে থাকে, প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা বলতে কি বোঝায়? আমার কাছে যদি কেউ নগদ অর্থ পায়, আমি তাকে পরিশোধ করতে গিয়ে যত টাকা কম দেই, যত টাকা আমি ছাড় পাই, সেটা হচ্ছে আমার প্রাপ্ত বাট্টা। আমি কারো কাছে পাই, তখন সে আমাকে দিতে আসলে আমি যত টাকা কম নেই, যতটুকু ছাড় দেই, সেটি হচ্ছে প্রদত্ত বাট্টা। আশা করছি টোটাল বাট্টা সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা ইতিপূর্বেই চলে আসছে। এখন আমরা যাব আমাদের আজকের পর্বের মূল যে বিষয়, জাবেদা অর্থাৎ বাট্টা সংক্রান্ত জাবেদা কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়টা তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন দেখব যে কিভাবে জাবেদায় আমাদের এই বাট্টাগুলো আসে এবং কিভাবে তার আমরা সমাধান করব। দেখো, আমি এখানে একটি এন্ট্রি বা দাখিলা লিখে রেখেছি, 10% বাট্টায় নগদে পণ্য ক্রয়। আমরা যখনই দেখলাম যে এখানে পণ্য ক্রয় কিংবা বিক্রয় আছে, অবশ্যই এটা আমাদের কোন ধরনের বাট্টা? কারবারি বাট্টা। এখন আমরা কিভাবে কাজ করব? কারবারি বাট্টার ক্ষেত্রে জাবেদার যে আমরা এন্ট্রিগুলো ডেবিট এবং ক্রেডিট পক্ষ নির্ণয় করব, এতে কোনো ধরনের প্রবলেম বা ইফেক্ট ফেলে না। স্বাভাবিকভাবে পণ্য ক্রয় করলে যে জাবেদা হবে, এখানেও সেই জাবেদাটাই হবে। তাহলে বাট্টার কাজ কি? কারবারি বাট্টার কাজ মূলত আমাদের টাকা বসাতে গিয়ে কম বেশি, জাবেদার ক্ষেত্রে কোনো ধরনের নতুন কোনো কাজ হয় না। তাহলে পণ্য ক্রয় কি করছি? নগদের জাবেদাটা কি হবে? অবশ্যই ক্রয় হিসাব ডেবিট, আমি সরাসরি লিখছি ক্রয় ডেবিট, এবং নগদান হিসাব কি হবে? ক্রেডিট। আচ্ছা, আবারও বলছি, কারবারি বাট্টার ক্ষেত্রে জাবেদায় আমাদের নতুন কোনো এন্ট্রি কিন্তু আসবে না। স্বাভাবিকভাবে কোনো কিছু ক্রয় করলে যে জাবেদা হবে সেই জাবেদায় দিব, বিক্রয় করলে যে জাবেদাটা হবে সেই জাবেদায় দিব। তাহলে আমাদের এই 10%-এর মূলত কাজ কি? এই 10%-এর কাজ হচ্ছে আমাদের টাকাটা যখন আমি বসাইতে যাব ডেবিট এবং ক্রেডিট করে, এইখানে গিয়ে আমাদের এই টাকাটা থেকে বাট্টাটা বাদ দিয়ে আমাদের বসাতে হয়। তাহলে আমরা এখানে কত টাকা বসাবো? 30,000 না, যেহেতু 30,000 টাকার পণ্য আমি ক্রয় করেছিলাম 10% বাট্টায়, তার মানে 30,000 টাকা থেকে 10% বাট্টা আমরা কি করব? বাদ দিব। তাহলে 30,000-এর 10% কত হয়? 30,000-এর 10% হচ্ছে 3,000 টাকা। তার মানে আমরা এখানে বসাবো ক্রয় হিসাব ডেবিট 3,000 টাকা বাট্টা, তার মানে আমরা বাট্টা বাদ দিয়ে এখানে বসাবো, অর্থাৎ 30,000 টাকা থেকে 3,000 টাকা বাদ দিব, থাকে কত? 27,000 টাকা। আমরা এখানে বসাবো 27,000 টাকা, এখানেও বসাবো 27,000 টাকা। আশা করছি কারবারি বাট্টার কাজ কি তোমরা সেটা বুঝতে পেরেছো। আমি আরো একবার বলতেছি, কারবারি বাট্টার ক্ষেত্রে আমাদের জাবেদা নির্ণয়ে নতুন করে কোনো কাজ হয় না, নতুন কোনো শব্দ বসাতে হয় না। শুধুমাত্র কাজ হচ্ছে টাকাটা যখন আমরা বসাইতে যাব ডেবিট এবং ক্রেডিটের ঘরে, তখন আমাদের এই মোট টাকা থেকে পার্সেন্টটা বাদ দিয়ে বসাতে হয়। এখন আমরা দেখব, পাশে আমরা একটি লিখে রেখেছি, রহিমের নিকট 30,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 29,500 টাকা পাওয়া গেল। এটা কোন ধরনের বাট্টা? যেহেতু এখানে ক্রয় কিংবা বিক্রয় কথা উল্লেখ নাই, 100% এটা আমাদের নগদ বাট্টা। এখন আমরা দেখব যে এটার জাবেদাটা আসলে কি। নগদ বাট্টার ক্ষেত্রে আমাদের জাবেদায় নতুন একটি শব্দ ইনক্লুড করতে হয় এবং টাকাও নতুন করে বসাতে হয়। তাহলে যেহেতু আমি একজনের কাছে পাইছি, তার মানে আমার নগদ টাকা কি হলো? বৃদ্ধি পেল। আমার নগদান হিসাব কি হবে? অবশ্যই ডেবিট। তার মানে নগদান হিসাব আমরা দেব ডেবিট। এখন যখন আমি তার কাছ থেকে নগদ টাকা পেলাম, আমি কিন্তু তাকে 500 টাকা কি দিলাম? ছাড়। কেন? আমি তার কাছে পাইছিলাম 30,000, সে আমাকে 29,500 টাকা দিয়েই 30,000 টাকা নিষ্পত্তি করে নিল। তাহলে আমি কত টাকা কম নিলাম তার কাছে? 500 টাকা। এটি হচ্ছে তাকে আমি ছাড় দিলাম বা বাট্টা দিলাম। তো আমি যখন কাউকে বাট্টা দেই, সেটি আমার জন্য হবে প্রদত্ত বাট্টা, আর যখন আমি বাট্টা পাবো সেটি আমার জন্য হবে প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা সবসময় হবে ক্রেডিট, আর প্রদত্ত বাট্টা সবসময় হবে ডেবিট। তাহলে আমি এখানে লিখব প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, আর
কার কাছ থেকে পাইছি? রহিমের কাছ থেকে। রহিম হচ্ছে আমার দেনাদার, রহিম আমার কি? দেনাদার কিংবা প্রাপ্য হিসাব। আমি এখানে লিখব দেনাদার হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট। তো আমি প্রাপ্যই দিলাম। এখন আমরা টাকাটা কিভাবে বসাবো? আমি তার কাছ থেকে পাইছি কত? তার কাছ থেকে আমি 30,000 টাকা পাইছিলাম, কিন্তু সে আমাকে দিছে 29,500 টাকা। তার মানে আমার নগদানের ঘরে আমরা বসাবো 29,500। তাকে আমি বাট্টা দিলাম কত? 500 টাকা, এটি বসাবো বাট্টার ঘরে। এবং আমার প্রাপ্য হিসাব মোট কত টাকা পাওনার ছিল? 30,000। তার মানে আমার 30,000 টাকা এখন ক্লিয়ার হয়ে গেল। এইখানে আমরা বসাবো 30,000 টাকা। আমি আবারও বলছি, যদি তোমাদের এই জাবেদাটা বুঝতে কোনো প্রবলেম হয়, আমি একবার অ্যানালাইসিস করতেছি। নগদ বাট্টার ক্ষেত্রে আমাদের 3টা ঘরেই লিখতে হয়, অর্থাৎ নগদান এবং কার কাছ থেকে আমি পেলাম কিংবা কাকে দিলাম, সেই সঙ্গে বাট্টা কথাটাও এখানে উল্লেখ করতে হয়। কিন্তু কারবারি বাট্টার ক্ষেত্রে কিন্তু বাট্টা কথাটা উল্লেখ করা যায় না, শুধুমাত্র টাকাটা আমাদের মাইনাস করে বাদ দিতে হয়। আর নগদ বাট্টায় আমাদের বাট্টা কথাটা উল্লেখ করতে হয় এবং টাকাগুলো আমাদের দাখিলা অনুযায়ী সঠিকভাবে বসাতে হয়। যেহেতু আমি একজনের কাছ থেকে 30,000 টাকা পাইতাম, সে আমাকে সেই 30,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 29,500 টাকা দিল, তাহলে আমি তাকে 500 টাকা ছাড় দিলাম। সহজ একটা বিষয়। তাহলে আমি নগদান পাইলাম 29,500, তাহলে আমার নগদান বাড়লো, ডেবিট। নগদান হিসাব ডেবিট 29,500। আমি তাকে ছাড় দিলাম কত? 500। আমি দেওয়া মানে প্রদত্ত, আর প্রদত্ত বারটা আমার জন্য ডেবিট হিসাব খাত, প্রাপ্ত বারটা আমার জন্য ক্রেডিট হিসাব খাত। তাহলে প্রদত্ত বারটা ডেবিট কত? 500। তাহলে আমার দেনাদার কত বা প্রাপ্য কত? 30,000 কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা লিখবো প্রাপ্য হিসাব ক্রেডিট 30,000। আশা করছি এই দুইটি তোমরা যদি ক্লিয়ারলি বুঝতে পারো, তাহলে বার্তা সংক্রান্ত যত ধরনের জাবেদা দেখ না কেন, তোমরা তা খুব সহজেই সমাধান করতে পারবে। আমি এখানে প্রদত্ত বার্তা দিয়ে দেখাইলাম। যদি প্রাপ্ত বার্তা কিভাবে বুঝবে? প্রাপ্ত বার্তা, আমার কাছে একজন 30,000 টাকা পায়, আমি তাকে 29,000 টাকা দিয়ে 30,000 টাকার পূর্ণ নিষ্পত্তি করলাম, তাহলে সে আমাকে কত টাকা ছাড় দিল? 1,000 টাকা ছাড় দিল। এটি হচ্ছে আমার জন্য প্রাপ্ত বার্তা। তখন আমাদের জাবেদাটা কি হইতো? যেহেতু আমি একজনকে দিছি, তার মানে সে আমার কে ছিল? পাওনাদার ছিল। পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট এবং নগদান হিসাব হইতো আমার ক্রেডিট। অপরপক্ষে যদি আমরা ক্রয় না করে বিক্রয় করতাম, আমাদের এখানে জাবেদাটা কি হতো? বিক্রয় করলে নগদ টাকা পাইতাম, নগদান হিসাব হইতো ডেবিট, বিক্রয় হিসাব হইতো ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধরে আমার আজকের ক্লাসটি দেখলে, আশা করছি বার্তা নিয়ে তোমাদের আর কোনো ধরনের অভিযোগ কিংবা কোনো ধরনের সমস্যা না থাকারই কথা। এতক্ষণ তোমরা যারা আমার সঙ্গে ছিলে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে যারা আমার চ্যানেলটিতে ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকেও ধন্যবাদ। যারা এখন পর্যন্ত করনি, যদি আজকের ক্লাসটি সত্যিকার অর্থে তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় তো এই ধরনের ক্লাস করলে তোমরা অ্যাকাউন্টিংয়ে একটা পূর্ণাঙ্গ বেস অর্জন করতে পারবে, ভালো কিছু করতে পারবে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।